আসছে লাইভ। আসসালামু আলাইকুম, আজকের ক্লাসে সবাইকে স্বাগতম। তো আজকে আমরা হচ্ছে তোমাদের সেই লজিক এমসিকিউ টার্গেট 30 ব্যাচের যে ক্লাস নিচ্ছিলাম। তো আজকে আমাদের 6 নাম্বার ক্লাস। আমরা হচ্ছে আজকে দ্বিতীয় পত্রের চ্যাপ্টার 2 ক্লাস নিব, যে যৌক্তিক বিভাগ। তো সবাই দ্রুত জয়েন করি এবং আমাদের ফ্রেন্ডদেরকে মেনশন করব, আর ক্লাসটা একটু শেয়ার করে দিব। সবাই একটু দ্রুত জয়েন করে ফেলি। আমার সামনে আসছে। সবাই একটু দ্রুত জয়েন করে ফেলে এবং আমাদের বন্ধুদেরকে মেনশন করব। ওকে, আচ্ছা এই দুটো না, ঠিক আছে। ওকে, সবাই একটু দ্রুত জয়েন করে আমাদের ফ্রেন্ডদেরকে মেনশন করব, আর হচ্ছে ক্লাসটা শেয়ার করে দিব। তাহলে আমরা সবাই মিলে একসাথে ক্লাসটা করতে পারবো। দেখো চ্যাপ্টার 2 যেটা যৌক্তিক বিভাগ, এটা আমরা আজকে ফুললি শেষ করব। দ্রুত জয়েন করি, ফুললি শেষ করব। এবং কোন ধরনের কোশ্চেন আমাদের আসে তোমরা সেগুলো আজকে আমরা খেয়াল করব। এবং যারা 26-এ আসো তারা কিন্তু একটা অ্যাডভান্সলি এটা পেয়ে যাচ্ছ। ওকে, আমাদের সাথে জয়েন করছে আমাদের ইরশাদ জাহান, রাধিয়া আক্তার, জান্নাত তাবাসসুম, আমাদের সাথে কুবরা জয়েন করছে, আচ্ছা খাদিজাতুল কুবরা, তাবাসসুম শিমু জয়েন করছে, অনামিকা জয়েন করছে, আমাদের সাথে বৃষ্টি জয়েন করছে, ওকে ইতু জয়েন করছে। সবাইকে ওয়ালাইকুম আসসালাম। তো আমরা শুরু করবো একটু এখনই। তো সবাই একটু ক্লাসটা শেয়ার এবং মেনশন করো সবাইকে, দ্রুত সবাই একসাথে করবো ক্লাসটা। ওকে ওকে, দেখো চ্যাপ্টার যে আমাদের 2টা যৌক্তিক বিভাগ। ফার্স্ট অফ অল হচ্ছে বিভাগটা আসলে কিভাবে করি আমরা, মানে ভাগটা, এক কথা ভাগ। যেমন আমরা গত ক্লাসটাতে মানে একদিন আগেই মঙ্গলবারে ক্লাস নিলাম আমরা যৌক্তিক সংজ্ঞা। তো ওখানে কিন্তু জাস্ট সংজ্ঞাটা আমরা কিভাবে করছি, কার ভিত্তিতে করছি সেটা ম্যাটার ছিল। বাট আজকে হচ্ছে আমরা সংজ্ঞাটা কিসের দিব সেটা দেখছিলাম। বাট আজকে আমরা যৌক্তিক বিভাগ যেহেতু, তো বিভাগটা কিভাবে করব ওইগুলো একটু খেয়াল করতে হবে আমাদের, বিভাগটা কিভাবে করতে হয়, ঠিক আছে। ওকে, আমাদের সাথে অনেকেই জয়েন করতে পারে, তো সবাই আমরা থ্যাংক ইউ। তো সবাই আমরা হচ্ছে থাকি ক্লাসটাতে। দেখি আমরা ফার্স্ট, দেখো চ্যাপ্টার 2 যেহেতু, তো ফার্স্ট কোশ্চেনে চলে যাই। ফার্স্ট কোশ্চেনটা কি, যৌক্তিক বিভাগ আসলে কি, যৌক্তিক বিভাগটা আসলে কি। এখন আমরা অ্যানসার করা শুরু করব, সবাই একটু চলে আসবে আশা করি এর মধ্যেই। যে আসলে আমাদের বলতে হচ্ছে যৌক্তিক বিভাগটা আসলে কি। এখানে হচ্ছে বলছে ব্যাখ্যা অর্থের বিশ্লেষণ, জাত অর্থের, গুণের বিশ্লেষণ, বিধেয়কের বিশ্লেষণ। এটা একটু আমরা দেখব যে কাকে বলছে, যে ব্যাখ্যা অর্থ আসলে কি, ব্যাখ্যা অর্থ করেটা কি, ঠিক আছে। তো আরেকটা যৌক্তিক বিভাগটা জাত অর্থ নিয়ে কথা বলে নাকি ব্যাখ্যা অর্থ নিয়ে কথা বলে। যৌক্তিক বিভাগ মানে তার মূল কাজটা কি, এখানে কিন্তু মূল কাজটা যাচ্ছে, তার কাজটাই আমরা দেখব যে কি করে সে। যৌক্তিক বিভাগ, ওকে আমাদের ইতু বলছে 1-এর ক। আচ্ছা সবাই অ্যান্সার করবা। বৃষ্টি বলছে 1-এর ক। আমাদের ক্লাসে এখনো অনেক কম মানুষ, আমরা সবাই চাইবো সবাই চলে আসি। আমরা বলছি হচ্ছে মাইশা বলছে 1-এর ক, তাবাসসুম বলছে 1-এর ক। আচ্ছা আমরা একটু দেখি এই কোশ্চেনটা আসলে কিভাবে লাগা যায়। একটু খেয়াল করো, এখানে বলছে হচ্ছে আমাদের যৌক্তিক বিভাগ। আসলে যৌক্তিক বিভাগ কার করা হয়, যৌক্তিক বিভাগ মনে রাখবে সবসময় করা হয় কিসের, সংখ্যা বা পরিমাণের, সংখ্যা বা পরিমাণের করা হয়। তো সংখ্যা বা পরিমাণের যেহেতু করা হচ্ছে, তার মানে আমাদের হচ্ছে কি, তার মানে অবভিয়াসলি এটা হচ্ছে কি আমাদের ব্যাখ্যা অর্থের বিশ্লেষণ হওয়ার কথা।
ঠিক আছে, ব্যাখ্যা অর্থের। জাতা অর্থের বিশ্লেষণটা আমাদের কে করে? এটা এটা কে করতেছে? এটা হচ্ছে আমাদের আমাদের যৌক্তিক যে সংজ্ঞা ছিল, এই যৌক্তিক সংজ্ঞাতে আমার আসলে জাতা অর্থের বিশ্লেষণ করা হয়, জাতা অর্থের প্রকাশটা বেশি থাকে, মানে জাতা অর্থই থাকে ওখানে, এক কথায় গুণেরই সংজ্ঞা দেওয়া হয়। আর আমাদের হচ্ছে ব্যাখ্যা অর্থের বিশ্লেষণ কোথায় করে? আমার যৌক্তিক বিভাগ, যেহেতু আমাদের সংখ্যারই বিভাগ করবে। মনে করো আমরা সাপোজ আমরা মানুষকে ভাগ করব, তো কিছু আছে হচ্ছে মনে করো শিক্ষিত মানুষ, আর এখানে একটু কথা বলি ফেলি বেশি করে, তাহলে পরবর্তী কম বললে হচ্ছে আমাদের। তারপর হচ্ছে অশিক্ষিত মানুষ। এই যে বিষয়টা আমরা করলাম শিক্ষিত আর অশিক্ষিত, দেখো এখানে মনে করো শিক্ষিত মানুষ আছে পৃথিবীতে মনে করো 850 কোটি, এই পুরো মানুষ তাহলে 550 কোটি আছে, আর বাকি মনে করো বাকিটুকু অশিক্ষিত। তাহলে এই দেখো আমাদের কি হচ্ছে, পরিমাণেরই করতেছে, আমরা গুণের করা যায় না, ঠিক আছে, গুণের কখনোই করা যাবে না, এটা একটু খেয়াল করবো, গুণের আসলে কখনোই করা যায় না। তার মানে আমাদের এটা কি? এটা হচ্ছে ব্যাখ্যা অর্থের বিশ্লেষণ। এখানে যারা অ্যান্সার ক বলছো প্রত্যেকের সবাই অ্যান্সার ক বলছো সবাই, তাহলে অ্যান্সার কই এখানে হবে, অ্যান্সার কটাই কিন্তু সঠিক। ব্যাখ্যা অর্থ আমরা যৌক্তিক বিভাগ মানে হচ্ছে ব্যাখ্যা অর্থ, সংখ্যাকে আমরা ভাগ করব, ঠিক আছে, সংখ্যাকে ভাগ করব, আদারওয়াইজ অন্য কিছুকে না, ঠিক আছে। নেক্সট কোশ্চেনে চলে যাই। বলছে যুক্তি বিভাগে যে ধরনের পদকে বিভক্ত করা হয়, যুক্তি বিভাগে আসলে কোন ধরনের পদকে বিভক্ত করা হয় একটু বলবা, কোন ধরনের পদকে? আমরা আজকে হচ্ছে সব ধরনের নিয়মগুলো একটু দেখবো প্রথম থেকে একটু একটু করে, সবগুলো নিয়ম প্লাস ওই নিয়মের অনুবর্তীগুলো আমি একটু বলে দিব, যাতে তোমাদের সমস্যা না হয়, ঠিক আছে। তাহলে বলছে যৌক্তিক বিভাগটা আসলে কি? যৌক্তিক বিভাগটা ব্যাখ্যা অর্থের বিশ্লেষণ দেখছিলাম আমরা, এখন হচ্ছে দেখবো হচ্ছে যুক্তি বিভাগে যে ধরনের পদকে বিশ্লেষণ করা হয়, যুক্তি বিভাগে কাকে বিশ্লেষণ করা হয়। যুক্তি বিভাগে আমাদের বলতেছে এখানে যে ধরনের পদকে বিশ্লেষণ করা হয়, এখানে কিন্তু আমাদের নিয়ম আছে, এখানে এগুলো নিয়মগুলো খেয়াল করতে হবে। আমাদের পূজা বলছে খ, খাদিজুল কুবরা বলছে খ, তাবাসসুম বলছে খ, খ, সমস্যা নাই ডালিম, ঠিক আছে, আমরা এখন থেকে কন্টিনিউ করি। তারপর বলছে আমাদের এটা খ হবে। হ্যাঁ দেখো আমরা জানি যুক্তি বিভাগে আমাদের নিয়ম, প্রথম নাম্বার নিয়ম বলছে 1 নাম্বার সবসময় আমাদের জাতিবাচক পদকে বিভক্ত করতে হবে, কোনো ব্যক্তি বস্তুকে করা যাবে না। যৌক্তিক বিভাগের ফার্স্ট নিয়ম হচ্ছে সবসময় জাতিবাচক পদকে বিভক্ত করতে হবে, কোনো ব্যক্তি বস্তুকে করা যাবে না, ঠিক আছে, জাতিবাচককে করতে হবে। 1 নাম্বার নিয়ম তাহলে কি? আমরা বলে দিচ্ছি জাতিবাচক পদকে বিভক্ত করতে হবে, কোনো ব্যক্তি বস্তুকে করা যাবে না, ঠিক আছে। তাহলে এখানে যেহেতু জাতিবাচক পদ বা শ্রেণীবাচক পদ, যৌক্তিক বিভাগে যে ধরনের পদকে বিভক্ত করা হবে সেটা কি? জাতিবাচক বা শ্রেণীবাচক পদ। লজিক দেখো, তোমাদের লজিক আমাদের এখানে অনামিকা একটা কোশ্চেন করছে, লজিক ভাইয়া কি কি বারে হয়। ফার্স্ট অফ অল হচ্ছে লজিক নিয়ে তোমাদের হচ্ছে আমরা লজিক এমসিকিউ টার্গেট 30 একটা এমসিকিউ ক্লাস নিয়ে আসছিলাম, যেটা হচ্ছে আমাদের ক্লাসটা ছিল মঙ্গলবার এবং বৃহস্পতিবার। আমরা আজকে দিয়ে 6টা ক্লাস নিচ্ছি, এরপরে আর 2টা ক্লাস নিব, 3 অধ্যায়ের একটা এবং 4 এবং 6 অধ্যায় মিলে একটা ক্লাস। তো এই 8টা ক্লাসে আমরা ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপার শেষ করছি, মানে আজকে পর্যন্ত শেষ করার চেষ্টা করতেছি প্রত্যেকটা অধ্যায়ের এমসিকিউ গুলা। এবং যে ধরনের এমসিকিউ আমাদের বোর্ড পরীক্ষা আসে আমরা কিন্তু সেই ধরনের এমসিকিউ নিয়েই ক্লাস নিই, সুতরাং একটু খেয়াল করবা আমাদের হচ্ছে এই টপিকের সেম ধরনের, মনে করো তোমার একই টপিকের এমসিকিউ আসবে, এই ধরনের কোশ্চেনই তোমার আবার সিকিউতে চলে আসবে, মানে সেটা ব্রডলি লিখতে হবে। তাহলে আমরা বললাম যুক্তি বিভাগে যে ধরনের পদকে বিশ্লেষণ করা হয় তাকে বলা হচ্ছে কি? জাতিবাচক, ঠিক আছে, জাতিবাচক পদ। এখন 3 নাম্বারটা দেখবো, যুক্তি বিভাগের পরিমাণগত দিক থেকে হবে নিচের কোনটি, মানে যুক্তি বিভাগে বলছে বিভাগ পরিমাণগত দিক থেকে হবে আসলে নিচের কোনটি? পরিমাণগত দিক, এটা একটু বুঝতে হবে। পরিমাণগত দিক বলতে কাকে বোঝাচ্ছে, মানে ফার্স্ট অফ অল হচ্ছে এখানে পরিমাণ, তো বিভাগটা করবা তো পরিমাণটা কি হবে একটু বলো, এটা কিন্তু একটু বেশি আইকিউ চলে যাচ্ছে। আগের ক্লাসগুলো পাবা হচ্ছে আমাদের এই পেজটাতে আছে, তুমি আমাদের পড়ালেখার পেজটা স্ক্রল করলেই দেখবা হচ্ছে ক্লাসগুলো আছে, ঠিক আছে, এই পেজেই আছে। এই ক্লাসগুলো অবশ্য আবার ইউটিউবে আপলোড করা হয় নাই, ইউটিউবে আবার অনেক ক্লাসও পাবা যেগুলো হচ্ছে মানে আগের ক্লাস, বাট এই ক্লাসগুলো ইউটিউবে আপলোড করা হচ্ছে না, বাট পেজেই তুমি পাবা, পেজেই আছে নেওয়া। 3 নাম্বার নিয়ে আমরা বলছি কি আমাদের হচ্ছে যৌক্তিক যে বিভাগ করা হবে এই পরিমাণগত দিক থেকে এটা নিচের কোনটা হবে, পরিমাণগত দিকটা দেখে রাখতে হবে। সেটা হচ্ছে কি এই সমানার্থক হবে নাকি হচ্ছে সদর্থক হবে নাকি বিচ্ছেদক, তারপরে হচ্ছে ভিন্নার্থক হবে, কোনটা হবে বলো তো আমাদের, কোনটা হবে এখানে?
তিনের আমাদের বলছে হচ্ছে বৃষ্টি বলছে ক, ইতু বলছে ক, অনামিকা বলছে ক, ঐশ্বর্য ক, পূজা ক, তাবাসসুম ক, সাইমা বলছে ক, মাইশা বলছে ক, আমাদের প্রভাও বলছে ক, ওকে, স্মৃতি বলছে ক, খাদিজাতুল কুবরা সবাই বলছে ক। আসলে অ্যান্সার ক হবে, কারণ হচ্ছে আমরা বিভাগ করলে দেখো জাতির যে সংখ্যা সমান ছিল, মনে করো আমার কাছে আছে আমি সালামি দেবো, মনে করো আমার বাচ্চা আছে 5টা, তোদের সালামি দিব, তো প্রত্যেককে সমানভাবে দিতে যাচ্ছে। আমি মনে করো আমার কাছে 5,000 টাকা সালামের জন্য রাখছি, প্রত্যেককে 1,000 করে দিছি, তো সমান রাখছি। দেখো 5,000 একটা হচ্ছে জাতি, 5,000 জাতিকে ভাগ করে করে 5টা উপজাতিতে ভাগ করছি, 5টা বাচ্চা, তো এটা হচ্ছে প্রত্যেকের ওদের যে সংখ্যা আমার কিন্তু সংখ্যা সেম ছিল, তার মানে এটা কি আমার সমান থাকছে দুই সাইডে, এক কথায় আমার সমানার্থক রাখতে হবে। আর সমানার্থক পরিমাণ সবসময় কি থাকবে, সমানার্থক। ঠিক আছে, তোমাদের অ্যান্সার সঠিক। আমাদের আজকের ক্লাসে অনেক কম মানুষ, আমরা চাইবো আরো মানুষ যাদের ক্লাসটায় থাকে, যাদের যুক্তিবিদ্যা আছে, অনেকে কম এখানে ক্লাসে মিস, আজকে অনেকেই মিসিং যারা আমাদের ক্লাস করে রেগুলার। তো বললাম হচ্ছে সমানার্থক হবে এটা। 4 নাম্বার, যুক্তি বিভাগের ক্ষেত্রে পদের বিবেচ্য বিষয় কোনটা? এটা যে পারবে না সে গাধা একদম, কারণ হচ্ছে এই টপিক নিয়ে আমরা একটু আগে কথা বলছি যে কাকে করা হবে। দেখবে এরকম সহজ কোশ্চেন আসবে যেগুলো হচ্ছে জ্ঞানমূলক, তো জ্ঞানমূলক হচ্ছে সহজ, এরকম সহজ ধরনের কোশ্চেন আসবে পরীক্ষায়, তো এগুলো আমরা পারবো আশা করি। 4 নাম্বার কি হবে? বৃষ্টি বলছে ক, ইতু বলছে ক, সাইমা ক, ওকে, প্রভা ক, সব ক এর আনসার। ওকে, খাদিজাতুল কুবরা বলছে ক। এটা খুবই সহজ, এটা আসলে পাগলেও পারবে, না পারলে সে তো, হ্যাঁ এটা আসলেই ক। একটু আগে আমরা এই কোশ্চেনের অ্যান্সারটা করছি, এটা কি হবে? ক। ঠিক আছে, নেক্সট নেক্সট বলছে একটা যুক্তি বিভাগের ক্ষেত্রে মৌলিক দিক কোনটা? আসলে একটি মাত্র মূল সূত্র থাকবে, শ্রেণীবাচক পদ থাকবে, একটি মানসিক প্রক্রিয়া। যৌক্তিক বিভাগ একটা কিন্তু আমাদের কোশ্চেন দেখো 3টা অপশন, এবং এখান থেকে আমাদের অ্যান্সার করতে হবে। হ্যাঁ, 4 দাগের অ্যান্সার সবার সঠিক হয়েছে। এখন এটা বলো, এটা কি হবে? আমরা বললাম যুক্তি বিভাগের ক্ষেত্রে যে মৌলিক দিক কোনটা, মানে যুক্তি বিভাগের কোন জিনিসটাকে দেখা হয়, এটা একটু খেয়াল করো, কোন দিকটা দেখা হচ্ছে। বলছে একটি মাত্র মূল সূত্র থাকবে, শ্রেণীবাচক পদ থাকবে, নাকি এটা একটা মানসিক প্রক্রিয়া, কোনগুলো হবে? কোনটা হবে দেখো তো। 5 দাগ আমাদের বৃষ্টি বলছে ঘ, ইতু ঘ হচ্ছে, ঐশ্বর্য, মাইশা সবার অ্যান্সার ঘ। সবাই কি একজন আরেকজনকে কপি করতেছো? আসলে দেখো, কারণ হচ্ছে আমাদের যুক্তি বিভাগ যেহেতু এটা মৌলিক দিক, মানে হচ্ছে একদম প্রধান দিক কোনগুলা, একটা মূল সূত্র থাকবে, কারণ আমরা একটা নিয়মে আছে যৌক্তিক বিভাগে, আমাদের 2 নাম্বার নিয়ম কি, যৌক্তিক বিভাগে সবসময় একটি মাত্র মূল সূত্র থাকবে বা একটি মাত্র মূল নীতি থাকবে। ঠিক আছে, তো এটা হচ্ছে সেটা চলে আসছে। আমাদের ফার্স্ট নিয়ম বলছে হচ্ছে শ্রেণীবাচক বা জাতিবাচক পদ থাকবে, শ্রেণীবাচক বা জাতিবাচক পদ থাকবে, এটাও ঠিক আছে। দেন বলতেছে এটা মানসিক প্রক্রিয়া, যেহেতু এগুলো আমরা মাথায় ভাবি চিন্তা করি, সুতরাং এটা একটা মানসিক প্রক্রিয়া, সুতরাং আমাদের এটা প্রত্যেকটা হবে। হ্যাঁ, সূত্র 6টা, আমি 5টা বলে ফেলছি আবেগে, আসলে যৌক্তিক সংজ্ঞার 5টা, যুক্তি বিভাগে হচ্ছে 6টা। ঠিক আছে, তাহলে হচ্ছে প্রত্যেকের 5-এর অ্যান্সার সঠিক হয়েছে। ঠিক আছে, 5 কিন্তু ঘ হবে। এখন 6 নাম্বার আসো, যুক্তি বিভাগের কয়টি নিয়ম আছে? বলতে বলতে চলে আসছে কোশ্চেন, তো এটা তো সবাই পারবা। এখন আমি একটু তাহলে এইখানে আমরা 6টা কোশ্চেন একটু অ্যান্সার করার চেষ্টা করবো। দেখো আমরা বলছি কি যুক্তি বিভাগের নিয়ম কয়টা, আমরা 1 নাম্বার নিয়ম বলছিলাম জাতিবাচক পদ থাকতে হবে। কি হবে? জাতিবাচক, সবসময় কি থাকবে? জাতিবাচক পদকে আমাদের যুক্তি বিভাগ করতে হবে। 2 নাম্বার বলছে হচ্ছে একটি মূল সূত্র, একটি মূল নীতি বা মূল সূত্র, একটি মূল নীতি, মনে করো আমরা লিখলাম মূল নীতি বা মূল সূত্র। 2 নাম্বার কি বলছিলাম আমরা? 3 নাম্বার, সরি 2 নাম্বার তো লিখলাম, 3 নাম্বার কি হবে? 3 নাম্বার আমরা কি বলছি যে আমাদের কি থাকা লাগবে, আমাদের হচ্ছে যে জাতির ব্যাখ্যা অর্থ, এই যে জাতির বা বিভাজ্য যে জাতির সংখ্যা, আমি সংক্ষেপে বোঝানোর জন্য লিখি, সংখ্যা সমান উপজাতিগুলোর সংখ্যা, উপজাতি গুলোর সংখ্যা। ঠিক আছে,
মানে এটা সমান হতে হবে। আমাদের বলছে বিভাজ্য জাতির বাক্যার্থ বিভক্ত উপজাতিগুলোর বাক্যার্থের পরস্পর সমান হতে হবে, মানে এইটা লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড হতে হবে, নিয়মে বলছে আমাদের। আর আমাদের 4 নাম্বার বলছে কি, 4 নাম্বার বলছে হচ্ছে আমাদের যে বিচ্ছেদক হবে, যেমন উপজাতিগুলো পরস্পর কি হবে, বিচ্ছেদক হবে, যেন একটির সাথে একটি মিশে না যায়, ঠিক আছে, বিচ্ছেদক হতে হবে। আর 5 নাম্বার কি বলছে আমাদের, 5 নাম্বার হচ্ছে যাতে আমাদের মানে জাতির নাম প্রযোজ্য হবে, জাতিটির নাম কি হবে, জাতিটির নাম উপজাতির প্রত্যেকটার ক্ষেত্রে প্রযোজ্য হবে। আমি সংক্ষেপে জাস্ট তোমাদের মনে রাখার জন্য লিখতেছি যে প্রযোজ্য হবে, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের প্রথম 5টা নিয়ম। এক বলছে জাতিবাচক পদকে আমাদের যুক্তি বিভাগ করতে হবে, সরি ওটা চলে গেছে। আচ্ছা, জাতিবাচক পদকে কি করতে হবে, জাতিবাচক পদকে আমাদের বিভক্ত করতে হবে। 2 নম্বর বলছে হচ্ছে একটি মাত্র মূলনীতি থাকবে। আর 3 বলছে হচ্ছে আমাদের জাতির যে সংখ্যা উপজাতির সংখ্যা সমান হবে। আর 4 নম্বর বলছে বিচ্ছেদক হতে হবে, যেন একটার সাথে একটা মিশে না যায়। আর আমাদের হচ্ছে এখানে 5 নাম্বার বলতেছে কি জাতিটির নাম প্রত্যেকটার ক্ষেত্রে সমানভাবে প্রযোজ্য হবে। আর আমাদের হচ্ছে 6 নাম্বার কি বলছে, 6 নাম্বার বলছে হচ্ছে যে ক্রম বিভাজনের ক্ষেত্রে, যে ক্রম বিভাজনটা করতে হবে, এই ক্রম বিভাজনের ক্ষেত্রে মধ্যবর্তী কোন স্তরকে বাদ দেওয়া যাবে না, মধ্যবর্তী কোন স্তর কি করা যাবে না, মধ্যবর্তী কোন স্তর কি করা যাবে না, বাদ দেওয়া যাবে না। জাস্ট এই 6টা নিয়ম মনে রাখতে হবে। দেখো এই 6টা নিয়ম, জাতিবাচক পদ হতে হবে, একটি মূলনীতি থাকবে, জাতির সংখ্যা উপজাতির সংখ্যা কি হবে সমান থাকবে, বিচ্ছেদক হবে, ঠিক আছে, যাতে মিশে না যায়, জাতির নাম প্রত্যেকে পাবে, এবং 6 নম্বর বলছি ক্রম বিভাজনের ক্ষেত্রে যাতে আমাদের কি হবে সবাই হচ্ছে ওকে। তাহলে নেক্সট চলে আসি, এখানে 3টা বলে দিচ্ছে, ঠিক আছে। তাহলে হচ্ছে 6টা নিয়ম চলে আসলো। নেক্সট এখন হচ্ছে বলছে প্রাণীকে সৎ ও অসৎ উপজাতিতে ভাগ করলে কোন ধরনের অনুভূতি ঘটবে, প্রাণীকে সৎ এবং অসৎে ভাগ করলে কোন ধরনের আমাদের অনুভূতি ঘটবে। আমাদের সাথে পরে অনেকে জয়েন করছে, হ্যাঁ 6 নাম্বার আসলে সবাই পারবে। হ্যাঁ কবে মারছে, দেখছো সত্য কথা বলছে আমাদের রাধিয়া। ওকে, তাহলে হচ্ছে আমাদের সাথে কে এখন জয়েন করছে, ওকে তাহলে হচ্ছে আমরা 7 নাম্বারে আসি। 7 নাম্বারে এটা কি হবে দেখো তো, বলছে প্রাণীকে সৎ ও অসৎ এই দুইটা উপজাতিতে ভাগ করলে কোন ধরনের অনুভূতি ঘটবে, মানে আমরা প্রাণীকে সৎে ভাগ করলাম এবং হচ্ছে অসৎ এই দুইটাতে ভাগ করতেছি, তাহলে কোন ধরনের অনুভূতি ঘটবে। খেয়াল করো এখানে কিন্তু ইন্টারেস্টিং জিনিস আছে, কারণ আমি হচ্ছে প্রাণী, দেখো ডিরেক্টলি আমরা হচ্ছে প্রাণীকে ভাগ করি, তো প্রাণীকে যদি আমরা ভাগ করি এটা একটা আমাদের জাতি, তো প্রাণীকে ভাগ করলে আমরা ডিরেক্টলি চলে আসছি সৎ এবং অসৎ, এই প্রাণী থেকে ডিরেক্টলি সৎ অসৎে গেলে আমাদের একটা অনুভূতি ঘটবে, কারণ আমরা একটা মধ্যবর্তী কোনো স্টেপকে বাদ দিয়ে ফেলতেছি। মধ্যবর্তী কোনো স্টেপ বাদ দিলে আমার কি হবে, 7 দাগ যারা উল্টা পাল্টা বলতেছো ঠিকঠাক ভাবে বলো, 7 দাগ উল্টা পাল্টা বললো না। আর এটা হচ্ছে 25 ব্যাচের তো ভুল বলা হারাম, আর 26 ব্যাচ ভুল বলতে পারো, বাট 25 ব্যাচ অ্যাটলিস্ট ভুল বললো না। ওরা হচ্ছে পড়তে পড়তে ওকে আমাদের তবু চলে আসছে। দেখো আর বলছিলাম প্রাণীকে ভাঙলে আমরা কি পাই, মানুষ এবং হচ্ছে তারপরে এটা মানুষ আর হচ্ছে অন্যান্য প্রাণী, অন্যান্য প্রাণী। এখন হচ্ছে আমরা মানুষকে ভাঙলে কি পাই, সভ্য মানুষ আর হচ্ছে অসভ্য মানুষ, ঠিক আছে। দেখো বলছে সভ্য আর হচ্ছে অসভ্য, এই সভ্য আর অসভ্য পাবো আমরা মানুষকে ভাঙলে। তো আমাদের দেখো আমরা চলে আসছি কি ডিরেক্ট, যদি আমরা প্রাণী থেকে কি আসছি এই সভ্য আর অসভ্যতে চলে আসতেছি, আমরা এই স্টেপটা কি হয়েছে, এই যে একটা আমাদের মধ্যবর্তী স্তর কিন্তু বাদ পড়ে গেছে, এই স্তর বাদ পড়ে যাওয়ার কারণে এটাকে আমরা কি বলবো, এটাকে বলবো আমরা হচ্ছে উলম্ফন, ঠিক আছে, এটাকে কি বলবো উলম্ফন, যে আমাদের একটা উৎক্রান্তি বা উলম্ফন হচ্ছে। 7 দাগ, হ্যাঁ আমাদের ঠিক আছে, 7 দাগে ক যেটা বলছো প্রত্যেকটা ঠিক আছে, অনেকে ক বলছো, অনেকেই ক বলছে, এটা যেমন তবু বলছে ক, আমাদের ইতু তো কই বলছে, দেন হচ্ছে আমাদের মাইশা ভুল করছে, ওরা ধরে মারো একটু কেউ, বৃষ্টি ক বলছে, তবু ক বলছে, ওকে ওকে এটা ভুল যেতে পারে, অনেকের মিস্টেক হয়েছে আর কি। আমাদের স্মৃতি বলছে ক, ওকে 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 ঠিক আছে। তাহলে হচ্ছে
আমরা দেখলাম যে যখন আমাদের এই 6 নাম্বার নিয়মের অনুভূতি ঘটবে, মনে রাখবে যে এটা যেহেতু 6 নাম্বার নিয়ম, এই 6 নাম্বারের আমাদের জাস্ট একটাই অনুভূতি আছে, সেটা হচ্ছে কি এই উলম্ফন। ঠিক আছে, এটা হচ্ছে উলম্ফন। নেক্সট কোশ্চেনে যাই। উলম্ফন বিভাগ অনুভূতির কারণটা কি বলো? সেম আমরা এই কোশ্চেনই এক্ষুনি আলোচনা করছি, সেম জিনিস। এটা কি হবে? আমি ব্যাখ্যাও দিচ্ছি তোমাদের, ব্যাখ্যাটা যেটা ছিল ব্যাখ্যাটা এখন অ্যান্সার, ব্যাখ্যাটা এখন অ্যান্সার চলে আসবে। বলছে আমাদের উলম্ফনের আরেকটা নাম আছে, কিন্তু উলম্ফনের আরেকটা নাম কি জানো? উৎক্রান্তি। উৎক্রান্তি, উলম্ফনের অপর নাম হচ্ছে কি উৎক্রান্তি। ঠিক আছে, তো উলম্ফন বিভাগ অনুভূতির কারণটা কি একটু আগে আমরা করছি এটা। বৃষ্টি বলছে ঘ, ঋতু বলছে ঘ, আয়ান বলছে ঘ, এটা সবাই পারবে। আমাদের প্রভা বলছে ঘ, ঐশ্বর্য বলছে ঘ, হ্যাঁ এটা সবাই পারবে আশা করি। মাইশা বলছে ঘ, তবু বলছে ঘ, ওকে। পূজাও বলছে ঘ, আচ্ছা। অনামিকা বলছে ঘ, তাবাসসুম বলছে ঘ, ওকে ওকে, সবার অ্যান্সারই ঘ। তার মানে আমরা বুঝছি, দেখো কখন যখন মধ্যবর্তী স্তর বাদ যায়, মধ্যবর্তী ধাপ বাদ দিলে আমাদের কি হবে? ধাপ বাদ দিলে আমাদের উলম্ফন অনুভূতি হবে। আর এটা হচ্ছে আমাদের 6 নাম্বার নিয়মের অনুভূতি। এটা হচ্ছে কয় নাম্বার নিয়মের? 6 নাম্বার নিয়ম অনুভূতি। ঠিক আছে, তাহলে একটা মধ্যবর্তী স্তর কি হচ্ছে? বাদ পড়ে যাচ্ছে। যদি মধ্যবর্তী স্তর বাদ হয় তাহলে উৎক্রান্তি বা উলম্ফন অনুভূতি করবে। পরীক্ষায় উলম্ফন না থাকলে উৎক্রান্তি দেখলে যেন আবার হতাশ হয়ে যাবে না, ভাই উৎক্রান্তি মানে যা, উলম্ফন মানে তাই, তুমি উতরাই যাচ্ছ মানে উৎক্রান্তি করতেছো। ঠিক আছে, নেক্সট। যদি মানুষ শ্রেণীকে সৎ, শিক্ষিত, বিদ্বান এই 3 ভাগে ভাগ করা, দেখো বলছে মানুষকে সৎ, মানুষকে শিক্ষিত, মানুষকে বিদ্বান এই 3টা ভাগে ভাগ করা হয়, তো সেই ক্ষেত্রে যুক্তি বিভাগ অনুযায়ী কোন ধরনের অনুভূতি ঘটবে? এইটা ক্ষেত্রে কোন ধরনের অনুভূতি ঘটবে? ঠিক আছে, এটা কি সংকর হবে, নাকি অব্যাপক, নাকি অতিব্যাপক, নাকি পরস্পরাঙ্গী? কোনটা হবে? এটা নাকি এটা, নাকি এটা, নাকি এটা? সংকর নাকি পরস্পরাঙ্গী? অতিব্যাপক নাকি অব্যাপক? বলো দেখি, আমাদের 9 দাগ কি হবে? নয় দাগ বলছে বৃষ্টি ঘ, সায় বলছে ক। ওকে, আচ্ছা আচ্ছা, তাহলে আমরা বুঝলাম যে এটা কি হবে আমাদের। আমরা বলছি যখন আমরা একটা, দেখো কোন একটা জাতিকে আমরা একাধিক মূলনীতিতে ভাগ করব, এই জিনিসটা মনে রাখবা। একটি মাত্র আমাদের নিয়মে বলছে 2 নাম্বার নিয়ম, আমরা একটু আগে 6টা নিয়ম কিন্তু দেখছি, তো ওখানে আমরা কি বলছিলাম? সবসময় আমাদের হচ্ছে মূলনীতির জিনিসটা একটু মনে রাখতে হবে। অলওয়েজ আমরা যখন বিভাগটা করব সবসময় আমাদের একটি মূলনীতি অনুসরণ করতে হবে এট এ টাইমে, ওই সময়ে একাধিক মূলনীতি অনুসরণ করা যাবে না। বাট দেখো এখানে কি হচ্ছে, এখানে মানুষকে ভাগ করছে, একটা মূলনীতি সৎ, আরেকটা মূলনীতি হচ্ছে শিক্ষা মূলনীতি, আরেকটা মূলনীতি হচ্ছে শিক্ষা। এই যে আমাদের বলছে বিদ্বান মানে, আর হচ্ছে যে হচ্ছে বিদ্বান না, এরকম জাস্ট ভাগ করে দিচ্ছে আমাদের। এরকম যদি মূলনীতি একাধিক আসে তখন আমাদের কোনটা হবে বলতো? তখন আমাদের কি হবে? সংকর। আমরা বলছিলাম এটা মূলনীতি থেকে আসছে। যদি মূলনীতির এরকম কোশ্চেন থাকে পরীক্ষায়, সবাই পরস্পরাঙ্গিতে চলে গেছে। আসলে ঘটনাটা হচ্ছে এমন, আমরা পরস্পরাঙ্গী আর হচ্ছে সংকর ধরতে পারাটা খুব টাফ হয়ে যায়। তো বললাম হচ্ছে পরস্পরাঙ্গী মানে হচ্ছে আমরা এই পরস্পরাঙ্গীতে বলছিলাম বিচ্ছেদক হবে। 4 নম্বর নিয়মের যে একটা অনুভূতি তার নাম হচ্ছে পরস্পরাঙ্গী। তোমরা অনেকে পরস্পরাঙ্গী অ্যান্সার করতেছো, তো এটা হচ্ছে পরস্পরাঙ্গীর দিকে যাবে না, এটা হচ্ছে সংকরে আসবে, কারণ এখানে মূলনীতি। হ্যাঁ দেখো এটা হচ্ছে, এটাও হয়, এটাও হয়, এটা হচ্ছে দুইটাই অ্যান্সার হয়। এটা হচ্ছে কনফ্লিক্ট আছে, এরকম কোশ্চেনে দুইটাই অ্যান্সার হয়। ঠিক আছে, দুইটাই অ্যান্সার হয়। তো সেই ক্ষেত্রে আমরা একটু বুঝে শুনে অ্যান্সার করব। সংকর আর পরস্পরাঙ্গের মধ্যে একটু খুবই কম পার্থক্য আছে, সবই সাদৃশ্যপূর্ণ বা সাদৃশ্য বেশি এখানে। ঠিক আছে, তাহলে ওকে, আমরা 9 নাম্বার খেয়াল করলাম। এখন 10 নাম্বারে আসি। বলছে নিচের কোনটি যৌক্তিক বিভাগ করা যায় না, মানে আমাদের হচ্ছে যৌক্তিক সীমাবদ্ধতা এখানে, মানে কোন ক্ষেত্রে আমরা যৌক্তিক বিভাগটা করতে পারবো না। তো এটা আমাদের খেয়াল রাখতে হবে, যৌক্তিক বিভাগ করা যায় না কার। ঠিক আছে, যৌক্তিক বিভাগ কার করা যায় না? যৌক্তিক, ধন্যবাদ। 10 দাগ,
বলছে দেখো আমরা বলছিলাম নিয়ম 1-এ সবসময় যৌক্তিক বিভাগ করতে হবে জাতিবাচক পদের, কোনো ব্যক্তি বা বস্তু করা যাবে না। তো এই ক্ষেত্রে আমার জাতিবাচক পদ কে আছে দেখতে হবে। দেখো এখানে ছাত্র একটা জাতিবাচক পদ, মানুষ একটা জাতিবাচক পদ, শিক্ষক একটা জাতিবাচক পদ, বাট এই প্লেটো এটা একটা ব্যক্তিবাচক পদ, এটা একটা কি ব্যক্তিবাচক। যখন এরকম ব্যক্তিবাচক আসবে তখনই তার কি হবে না, তখনই তার আসলে আমাদের যৌক্তিক বিভাগটা হবে না, ঠিক আছে, যৌক্তিক বিভাগ হবে না। যারা হচ্ছে এটার অ্যান্সার বলতেছো ঘ, হ্যাঁ প্রত্যেকে অ্যান্সার ঘই বলতেছো, ঘ ছাড়া আর কোনো অপশনই না এটাতে বলার মতো, তাহলে হচ্ছে এটার অ্যান্সার ঘ হবে, ঠিক আছে, অ্যান্সার কি হবে ঘ। কারণ আমাদের 1 নম্বর নিয়ম বলছে জাতিবাচক পদকে করতে হবে, কখনো ব্যক্তিবাচক পদকে করা যাবে না, ঠিক আছে। ওকে, এখন নেক্সট কোশ্চেনে আসি। বলছে একটা মুদ্রাকে যদি আমরা তাহলে সোনা এবং রূপা, মুদ্রা মানে মনে করো সোনা হতে পারে, রূপা হতে পারে, ব্রোঞ্জ হতে পারে, নোট হতে পারে, তাই তো। তো এরকম যদি ভাগ করি, এরকম ভাবে যদি আমরা বিভাগটা করি, সেই ক্ষেত্রে আমার কোন অনুভূতি ঘটবে। মনে করো একটা মুদ্রা মানে টাকা, ঠিক আছে, তো এই মুদ্রা মানে তো বুঝোই, একটু পরে বলবো ব্যাখ্যাটা, তোমরা অ্যান্সারটা করো। সোনাতে ভাগ করব, রূপা এবং ব্রোঞ্জ, আবার বলছে নোটেও ভাগ করবে, মানে এই 4টা স্টেপে সে একটা জাতি, মনে করো এই সোনা মুদ্রা, তো এইটা 4টা হচ্ছে উপজাতি, এই 4টা উপজাতিতে ভাগ করলে আমাদের কি কোনো অনুভূতি ঘটবে এবং সেই অনুভূতির নামটা কি। এগারো দাগ, 11 দাগ আমাদের বলছে হচ্ছে 11 দাগ খ, বৃষ্টি বলছে খ, স্বর্ণীলা বলছে গ, ইতু বলছে খ, কে বলছে খ, উপমা বলছে গ, ওকে, ঐশ্বর্য বলছে খ, আমাদের মাইশা বলছে খ, ওকে খ, অনেকে বলছো গ, ওকে ওকে। তাহলে এটা কি হবে দেখো, আমরা বলছি যদি এইভাবে করি তাহলে আমাদের তোমাদের অ্যান্সার গুলো আমি এখন দেখবো, অ্যান্সার গুলো খ যারা বলছো ঠিক আছে, তারপর হচ্ছে অনেকে ঘ বলছো কেন ভাই, এটা কি আবার, এটা আবার কি, দেখো তাহলে এটা কি হবে, কারণ হচ্ছে দেখো মুদ্রা মানে কি, মুদ্রা মানে হচ্ছে কয়েন বলি আমরা, কয়েন, মনে করো যে কয়েন গুলো থাকে বা কয়েল বলতে পারো, এটা হচ্ছে ধাতব মুদ্রা, ধাতব মুদ্রা, এই ধাতব মুদ্রার কথা বলছে। তো ধাতব মুদ্রা, ঠিক আছে, মুদ্রা মানে ধাতব মুদ্রা, এই মুদ্রা মানে হচ্ছে কি, মুদ্রা মানে হচ্ছে ধাতব মুদ্রা। আর মুদ্রার মধ্যে নোট আসবে না, এটা তো কাগজি নোট, এটা তো কাগজি, এটা তো মুদ্রা না, এটা তো মুদ্রা না, ঠিক আছে। তো এটা কিন্তু দেখো যা 3টা আসছে, এক্সট্রা একটা চলে আসছে অতিরিক্ত, অতিরিক্ত মানে যা চাইছে তার চেয়ে বেশি চলে আসছে। আমরা বলছিলাম বেশি আসা মানে কি অতিব্যাপক, মানে এখানে যা চাইছে এখানে তার চেয়ে বেশি, তাহলে সেটা অতিব্যাপক, ঠিক আছে। আশা করি যারা খ অ্যান্সার বলছো বুঝে শুনে বলছো, যারা মানে ভুল করছো কেন ভুল করছো ব্যাখ্যাটা পাইছো। ওকে, নেক্সট হচ্ছে 12 দাগ, বিভক্ত বজাতিগুলোর মিলিত ব্যাখ্যা অর্থ বিভাজ্য জাতির চেয়ে কম। বলছে বিভক্ত যে উপজাতিগুলো, মনে করো জাতি থেকে উপজাতিগুলো বিভক্ত, এবং হচ্ছে বলছে মিলিত ব্যাখ্যা অর্থ কি হবে, বিভাজ্য জাতির চেয়ে কি হবে, যদি কম হয় তাহলে কি হবে। বলো এটা কি হবে। বারো দাগ বলছে ক, ওকে, ওকে, সবার অ্যান্সার অনেক সুন্দর। হ্যাঁ, এখানে বলছে উপজাতিগুলোর মিলিত ব্যাখ্যা অর্থ বিভাজ্য জাতির চেয়ে কম, মানে উপজাতিগুলোতে মনে করো এখানে জাতির চাইতে, ও আমাদের বলছে জাতির চাইতে কম, তো জাতির চাইতে কম হলে তো অবশ্যই এটা হবে, এটা ঠিক আছে, অব্যাপক হবে, এটা হবে না। গুড, তোমরা ভালো অ্যান্সার করতেছো, এখন এখন সবারটা ঠিকঠাক আছে, এখন অ্যান্সার গুলো ঠিকঠাক মনের মতো হচ্ছে, হ্যাঁ সবার অ্যান্সার সঠিক, যারা যারা অ্যান্সার করছে প্রত্যেকের অ্যান্সারই সঠিক। আমরা নেক্সট 13 নম্বর দাগ চলে যাব। 13 নম্বর বলছে পরস্পরাঙ্গী বিভাগ একটি কি, পরস্পরাঙ্গী যখন হবে সেটা কি আসলে। এটা কি হবে, পরস্পরাঙ্গী বিভাগ কি হবে বলতো, আমাদের বলছে এখানে 13 নম্বর ভ্রান্ত হবে, অনুপপত্তি ঘটবে নাকি নিয়মের লঙ্ঘন।
13 নাম্বারটা বলো, 13 নাম্বার কি হবে? 12 দাগ প্রত্যেকের অ্যান্সার সঠিক ছিল, বাট 13টা কি হবে? আমাদের বৃষ্টি প্রচুর ফাস্ট, ও আগে আগে বলতেছে, এবং বৃষ্টি মেবি 26 ব্যাচের। 13 দাগ বলছে ঘ, আমাদের ঐশ্বর্য ইতু বলছে ঘ, আমাদের সামিয়া বলছে ঘ, উপমা বলছে ঘ, প্রভা বলছে ঘ। আচ্ছা, কিম জান্নাত এখন আসছেন স্যার। ও পূজা বলছে ঘ, খালিদুল কুবরা ঘ, কেয়া বলছে ঘ, মাইশা ঘ, সাইমা ঘ, আমাদের স্মৃতি বলছে ঘ, লাবণী বলছে ঘ। ওকে, সবাই মানে ঠিক। দেখো আমাদের জানি আমাদের পরস্পরাঙ্গী বিভাগ মানে একটা ভ্রান্ত বিভাগ, ভ্রান্ত মানে তাই অনুভূতি, অনুভূতি মানে নিয়মের লঙ্ঘন, মানে যুক্তিবিদ্যা কোনো নিয়মের লঙ্ঘনকে অনুভূতি বলে, আর অনুভূতি মানে হচ্ছে ভ্রান্ত, মানে সবগুলাই সিনোনিম বলছে। আর সিনোনিম বলার কারণে কিন্তু সবগুলো একই, সবগুলো একই। ঠিক আছে, তাহলে 13 নাম্বার ঘ যেটা বলছো প্রত্যেকের আনসার সঠিক। এখন 14 নাম্বারে আসো। 14 নাম্বারটা কি হবে? হ্যাঁ, বৃষ্টি 25-এ। আচ্ছা আচ্ছা, ভুলে গেছি কেন আমি, ভুল ভাল বলতেছি কেন। ওকে, বলো এখন আমাদের এটা কি হবে? দেখো এখানে বলছে রায়হান প্রাণী জাতিকে সভ্য অসভ্য এই দুই সাইডে ভাগ করেন, মানে রায়হান যে সে প্রাণীকে সভ্য অসভ্যতে ভাগ করছে। তো তার বন্ধু এখানে, তার বন্ধু আদনান কি করছে? মানুষকে এশিয়াবাসী, ইউরোপবাসী, আমেরিকানবাসী মানে হচ্ছে এবং বন মানুষে বিভক্ত করছে। ঠিক আছে, যারা বনে থাকে, এই 4 ভাগে, এই হচ্ছে 4 ভাগে উনি ভাগ করছে এখানে। তো এখানে জাস্ট রায়হানেরটা কোন ধরনের অনুভূতি ঘটছে, যে প্রথম উক্তি, এই রায়হানেরটা কোনটা, কোন ধরনের অনুভূতি হবে? 14 নাম্বার হচ্ছে আমাদের অনেকে অ্যান্সার করছো বৃষ্টি গ, ক, তাওয়াসুম গ বলছো, ইতু ক, 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 হ্যাঁ সবাই অ্যান্সার ক বলছো। ঠিক আছে, মানে হচ্ছে রায়হানেরটা সহজে বলা হচ্ছে, একটু আগে এরকম কোশ্চেন ছিল আমাদের, মানে প্রাণীকে যখন আমরা হচ্ছে সভ্য অসভ্য ভাগ করছি, একটা প্রাণী মানুষেরটা মিস্টেক হয়ে যাচ্ছে উৎক্রান্তি বা উলম্ফন। ঠিক আছে, এখন 15 নাম্বারটা বলো। 15 নাম্বারটা সেম উদ্দীপক, এখন মানুষকে যখন এশিয়াবাসী, ইউরোপবাসী, আমেরিকানবাসী এবং বন মানুষে বিভক্ত করা হবে, সেই ক্ষেত্রে কোন অনুভূতি ঘটবে? 14 দাগ তোমরা পারলাম, 15 দাগটা কি হবে? রায়হান আর আদনানের মধ্যে যে বিষয়বস্তুটা, সেটার ক্ষেত্রে আমাদের আসলে প্রযোজ্য কি? এখানে বলছে রায়হান ও আদনানের করা বিভাগটির ক্ষেত্রে কোনটা আমাদের প্রযোজ্য হবে উদ্দীপক থেকে। মানে বলছে এখানে 1 নাম্বার মধ্যবর্তী স্তর বা উপজাতিকে বাদ দেওয়া হয়েছে। এখানে মধ্যবর্তী কোন স্তরকে বাদ দেওয়া হয়েছে, সেটা 2 ক্ষেত্রে হতে পারে বা একজনের ক্ষেত্রে হতে পারে। দেন বলছে বিভক্ত উপজাতিগুলোর সংখ্যা জাতির চেয়ে কম, মানে বলছে এখানে বিভক্ত যে উপজাতিগুলো পাইছে জাতির চাইতে সেখানে কম আসছে। 3 নাম্বার বলছে বিভক্ত উপজাতিগুলোর সংখ্যা জাতির চেয়ে বেশি। এখন বলো অ্যান্সার কোনটা হবে? 15 দাগে অ্যান্সার কোনটা হবে? এরকম কোশ্চেন কিন্তু ভুল হবে বেশি, দেখবা যারা সব পারে এই ধরনের কোশ্চেন ভুল করে বসে থাকে। বৃষ্টি বলছে গ, প্রভা বলছে গ, ওকে, ইতু গ, সাইমা বলছে খ, ঐশ্বর্য, আচ্ছা অনেকে খ আর গ, বেশিরভাগ গ অ্যান্সার দিচ্ছ। দেখো অ্যান্সারটা কি হবে? অ্যান্সারটা হবে ক। কারণ হচ্ছে আমাদের এই এখানে যে মানে ভাগটা হয়েছে, দেখো মানুষ আসলে আরো মহাদেশ আছে, এখানে এসে ইউরোপ আমেরিকা বলছে, এখানে অস্ট্রেলিয়া আছে, অ্যান্টার্কটিকা আছে, আফ্রিকা আছে, সেসব কোথায় গেছে? এবং হচ্ছে যাদের চেয়ে কিন্তু কম আসছে, যাদের চেয়ে কম আসছে না। তোমরা বন মানুষ দেখেই আবেগে বলে ফেলছো এটা একাত্তিন। না ভাই, একাত্তিন না, এটা বন মানুষ দেখলে কি একাত্তিন হবে? তোমার তো আরো মহাদেশ এখানে বাকি আছে, তো এই মহাদেশগুলোর কথা বলতে হবে এখানে। ঠিক আছে, তাহলে আশা করি বুঝতে পারছো এটা। 16 নাম্বার দাগে আসি, দ্বিকোটিক বিভাগের প্রবক্তাকে, এটা বলো। দ্বিকোটিক বিভাগের প্রবক্তাকে, হ্যাঁ পূজা, ঠিক আছে, তোমার অ্যান্সার ঠিক আছে। ভুল হবে, ভুল না হলে কি হবে? ভুল হলে সেটা মনে থাকবে। সেগুলো মারা গেছে, মহাদেশগুলো মারা গেছে আসলে। হ্যাঁ, 3টা আছে, আর বন বন যারা হচ্ছে বনে থাকে তাদেরটা আছে, তোমরা বলে ফেলছো ওটা। ওকে, 16 দাগ
বলছে দ্বিকোটিক বিভাগের প্রবক্তাকে, দ্বিকোটিক বিভাগের প্রবক্তা বেনথাম, মিল নাকি অ্যারিস্টটল নাকি প্লেটো? বৃষ্টি, ঋতু, উপমা, ঐশ্বর্য, লাবণী, সামিহা, পূজা, মাইশা, কেয়া, প্রভা, সাইমা। ওকে, সবার অ্যান্সারই সঠিক। যারা ঘ বলছে প্রত্যেকের অ্যান্সার সঠিক। আসলে দ্বিকোটিক বিভাগ বেনথামই করে। নেক্সট, সভ্যতাকে মূল সূত্র ধরে মানুষ শ্রেণীকে কয়টি শ্রেণীতে ভাগ করা হয়? মনে করো সভ্যতা হচ্ছে মূল শ্রেণী, এটাকে আমি ধরে কয়টাতে ভাগ করতে পারবো? তাবাসসুম, জান্নাত, লাবণী, ফারিহা খাতুন, ওকে, বিপ্রজিৎ। ঠিক আছে, সবার অ্যান্সার ঠিক ছিল ওটার। এটা বলো কি হবে? বন মানুষ, বনে গিয়ে থাকো, বন মানুষ দেখতে পাবা। তোমরা ক্লাসটা একটু শেয়ার করে দিও, যারা ক্লাসটা করছো একটু ক্লাসটা শেয়ার করে দিও। সবাই একটু ক্লাসটা শেয়ার দিবা। ঠিক আছে, তাহলে দুইটা আমাদের 17 বলছে, খ বলছে সবাই 17 খ বলছে, অনেকে বলছে দুইটা। হ্যাঁ, আসলে 17 খ হবে, কারণ আমরা সভ্য তাকে মূল সূত্র ধরলে সভ্য মানুষ আর অসভ্য মানুষই পাবো, সুতরাং অ্যান্সার এখানে দুইটা। নেক্সট, দ্বিকোটিক বিভাগ আসলে কি? দ্বিকোটিক বিভাগটা কি? 17 দাগ খ হবে অ্যান্সার। ঠিক আছে, সাইমা ঘ বলতেছো, বিপ্র বলছো, ঠিক আছে, ওকে। আমাদের 18 দাগ কি হবে? 18 দাগ, 18 দাগ কি হবে অ্যান্সার? শেয়ারের ঠেলা আইডিতে জায়গা নাই। আচ্ছা, ওকে, কি হবে এটা? দ্বিকোটিক বিভাগ একটা সহজ সরল প্রক্রিয়া, একটি আকারগত প্রক্রিয়া নাকি একটি নিখুঁত প্রক্রিয়া? কোনটা হবে? 18 দাগ, কিম জান্নাত, অত লেট তুমি। হ্যাঁ, 18 দাগ ও বলছে আগেই। 18 দাগ আমাদের উপমা বলছে। 18 দাগ ঘ বলছে, ঘ। হ্যাঁ, ঋতু বলছে ঘ, ঐশ্বর্য ঘ, ওকে, পূজাও বলতেছে ঘ। আসলে তাহলে ঠিক আছে, আমি সবার অ্যান্সার নিলাম, সবার অ্যান্সার আসলে ঘই হবে। এটা ঘই অ্যান্সার হবে। দ্বিকোটিক বিভাগ একটা সহজ সরল প্রক্রিয়া, আকারগত প্রক্রিয়া, নিখুঁত প্রক্রিয়া, এবং এটার কোনো অনুপপত্তি হয় না দ্বিকোটিক বিভাগের। থ্যাংক ইউ। এখন তারপরে দেখো, কোনটি যুক্তি বিভাগ সম্ভব নয়? এখানে আসলে কোনটা যুক্তি বিভাগ করা যাবে না? মনে রাখো, যুক্তি বিভাগ করতে গেলে কি করতে হয়, কাকে মেনটেন করতে হয়, এই জিনিসটা মনে রাখলে অ্যান্সারটা পারবা। এটার অ্যান্সার বলো। এটা কি হবে? এটা কি হবে বলো? 19 দাগ কি হবে? দ্রুত বলো, দ্রুত বলো, কি হবে এটা? 19 দাগ, 19 দাগ গ বলছে, গ গ গ। ওকে, দেখো আমরা জানি যুক্তি বিভাগ করা হয় সবসময়, মানে আমাদের সবসময় ব্যাখ্যা অর্থ যেটা আছে, মানুষের ব্যাখ্যা অর্থ সংখ্যা আছে, জীবের সংখ্যা আছে, শিক্ষার্থীর সংখ্যা আছে, শত্রুতা, এটা কোনো সংখ্যা নাই। যদি শত্রু তাহলে সংখ্যা থাকতো, শত্রুতা বললে সংখ্যা নাই। ঠিক আছে, এটা গুণ চলে আসতেছে। ঠিক আছে, তাহলে 19 দাগ গ। এখন বলছে নিম্নে কোনটি যুক্তি বিভাগ করা সম্ভব নয়, এটার একটা কোশ্চেন, কোনটা যুক্তি বিভাগ করা যায় না? 19 দাগ আসলে গ, যারা আনসার বলছো। বলো 20 দাগ কি হবে? আহ 17 দাগ গেল, 20 দাগ এখনো। তবু তুমি কোথায় আছো? 17 দাগ অ্যান্সার আসতেছে কেন? 20 দাগ, 20 দাগ কি হবে? উপমা বলছে 20 দাগ গ। আচ্ছা, আমাদের অনামিকা বলছে ঘ। আচ্ছা,
ই তো বলছে গ, ওকে গ, ই তো বলছে ঘ, গ, তো নিম্নে কোনটি যৌক্তিকভাবে করা সম্ভব নয়? করা সম্ভব নয় আসলে অপরতম। অপরতম মানে হচ্ছে কার? ক্ষুদ্রতম, মানে ক্ষুদ্রতম যে একদম নিচে আছে তাকে তো আর কোনো, তার আর কোনো উপজাতিতে ভাগ করা যাবে না। মনে করো যে সবচেয়ে মানে ক্ষুদ্রতম তাকে আর কোনো উপজাতিতে ভাগ করা যায় না। অপরতম মানে হচ্ছে ক্ষুদ্রতম, ঠিক আছে? তো ক্ষুদ্রতমকে কখনো কি করা যায় না? ক্ষুদ্রতমকে কখনোই আর কোনো উপজাতিতে ভাগ করা যায় না, একে আর কোনো উপজাতিতে ভাগ করা যায় না, যার কারণে এটা হচ্ছে কি, এটা হচ্ছে আমাদের যৌক্তিকভাবে করা সম্ভব নয়। মনে হচ্ছে। নেক্সট বলছে যুক্তি বিভাগের সীমাবদ্ধতা আছে কোথায়? বিশিষ্ট সমষ্টিবাচক পদের ক্ষেত্রে, মৌলিক অনুভূতির ক্ষেত্রে, ক্ষুদ্র উপজাতির ক্ষেত্রে। এটা অ্যান্সারটা আসলে তোমরা বলো, তোমরা পারবে এটা অ্যান্সার সব কয়টা আমি বলে দিলাম এই জন্য। এটা অ্যান্সার সব কয়টা হবে, কারণ আমাদের সীমাবদ্ধতা আছে হচ্ছে বিশিষ্ট সমষ্টিবাচক পদের আমরা যুক্তি বিভাগ করতে পারি না, করা যায় না। কনফিউশনে পড়বা এরকম কোশ্চেন, এরকম কোশ্চেন মানুষ কনফিউশনেই পড়ে। মৌলিক অনুভূতির ক্ষেত্রে এবং হচ্ছে ক্ষুদ্রতম উপজাতির ক্ষেত্রে, এটা সব কয়টি মৌলিক অনুভূতি, মনে করো আবেগ অনুভূতি, তারপরে ইচ্ছা, তোমার মনে করো যে কোনো সুখ দুঃখ বেদনা, মানে এগুলো আসলে ব্যক্ত করা যায় না, এগুলো আসলে তুমি সংখ্যা দিয়ে ভাগ করতে পারবে না, এগুলো হচ্ছে জাস্ট অনুভূতি। পরমতম মানে হচ্ছে বৃহত্তম স্যার, পরমতম হচ্ছে করা যায়, পরমতম মানে হচ্ছে বৃহত্তম, ঠিক আছে? আর অপরতম মানে হচ্ছে ক্ষুদ্রতম। নেক্সট এখন বুঝছো অনামিকা? এখন তো আবার বললাম মানে হচ্ছে ক্ষুদ্রতমকে তুমি আর ভাগ করতে পারবে না, সুতরাং ক্ষুদ্রতমতে আর কোনো তুমি যৌক্তিক বিভাগ করতে পারবে না। বাট পরমতম মানে হচ্ছে বৃহত্তম, তার থেকে করাই যাবে, কারণ তার নিচে তো আরো উপজাতি আছে। 21 দাগ, হ্যাঁ 21 দাগ ঘ হবে। 22 দাগ, দ্বিকোটি বিভাগে একটি শ্রেণীকে মোট কয়টি উপশ্রেণীতে ভাগ করা যায় বা ভাগ করা হয়? এটা যে পারবে না সে গাধারও গাধা, এটা হচ্ছে গাধারও গাধা হবে সে, ঠিক আছে? যে পারবে না, এখন দেখো গাধা হতে চাও কে কে? হ্যাঁ তোমরা শেয়ার দিয়ে ক্লাসে ডিলিট করে দিবা, সমস্যা কি? 20টা মাত্র বুঝলাম না ভাইয়া, এখনো বুঝতেছো না কেন? 20টা তো বললামই। শেষ দেখো আমাদের বেশিক্ষণ নাই, আজকে বেশিক্ষণ ক্লাস নেওয়া যাবে না। ফার্স্ট অফ অল তোমাদের আনোয়ার ভাইয়ের বিয়ে, ওখানে যেতে হবে, মানে বিয়ে গেল আজকে হচ্ছে ব্যাচেলার পার্টি রাইট আছে, তো ওই জন্য ওখানে চলে যাবো। সুতরাং তাড়াতাড়ি করো যাতে চলে যেতে পারি। ওকে, 22 দাগ, হ্যাঁ 22 দাগ সবার অ্যান্সার হবে। 22 দাগ আসলে খ, কেননা দ্বিকোটিক বিভাগে আমরা জানি এই যে বিরুদ্ধ, এখানে হচ্ছে দ্বিকোটিক বিভাগে ভাগটা করা হচ্ছে বিরুদ্ধ পদের মাধ্যমে। বিরুদ্ধ পদ, তো বিরুদ্ধ পদ মানে আমরা জানি একটা কি করা হয়, বিরুদ্ধ পদ মানে হচ্ছে সম্পূর্ণ বাক্য থেকে অস্বীকার করা, ঠিক আছে? যেমন মানুষের বিরুদ্ধ পদ অমানুষ, সাদার বিরুদ্ধ পদ অসাদা, ঠিক তেমনি এখানে জাস্ট বিরুদ্ধ পদটাই ভাগ করে। মানে করো এশিয়াবাসী ও এশিয়াবাসী, এরকম আর কি। হ্যাঁ গাধা দিবসে, গাধা দিবসে গাধা, হ্যাঁ 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 স্যার। নেক্সট আর নাই, আজকের মতো এখানেই শেষ। তো সবার সাথে আবার আমাদের নেক্সট ক্লাসে দেখা হবে। নেক্সট ক্লাস আই মিন হচ্ছে নেক্সট মঙ্গলবার, আর নেক্সট বৃহস্পতিবার আমাদের ক্লাস শেষ। দুইটা তোমাদের ফ্রি ক্লাসে দেখা হবে আর 2 দিন আপাতত, পরীক্ষার আগে আর কি 2 দিন ক্লাসে দেখা হবে। সেটা হচ্ছে একটা তোমাদের নেক্সট হচ্ছে 3 অধ্যায়ের ক্লাস, আরোহ অনুমানের প্রকারভেদ, আর একটা হচ্ছে প্রকল্প ব্যাখ্যা, এই 2টা অধ্যায় মিলে একটা ক্লাস। তো আশা করি সবাই সেই পর্যন্ত ভালো থাকবা। আজকের ক্লাস আমরা এখানে শেষ করি, আমি আর নিজেও কথা বলতে পারতেছি না, তো এখানেই শেষ। পরবর্তী ক্লাসে আবার দেখা হবে, সেই পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, আসসালামু আলাইকুম।